লবণাক্ত জোয়ারভাটার খলপেটুয়া নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ জোয়ারভাটা নদী। এটি সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে সুন্দরবনের পাশ দিয়ে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। নদীটি উপকূলীয় মানুষের জীবন, মাছ ধরা, চিংড়ি চাষ, নৌ যোগাযোগ এবং সুন্দরবনের জীববৈচিত্র্যের এক গুরুত্বপূর্ণ অংশ। সাতক্ষীরার ইজি বাইকে করে আমরা এগিয়ে চলছি নীলডুমুরিয়া খেয়াঘাটের উদ্দেশ্যে। এটি হলো এই জনপদের ইজি বাইক। নীলডুমুরিয়া ঘাট তীরবর্তী গ্রামীণ এক বাজার। সুন্দরবনের উপকূল তীরবর্তী লবণ জলের জীবন। এখানে পেছনে যাদেরকে দেখতে পাচ্ছেন যে জাল দিয়ে মাছ শিকার করা নিয়ে ব্যস্ত, এখানে আসলে বড় কোনো মাছের দেখা মিলে না। এখানে মেনলি গলদা চিংড়ির ছোট ছোট রেণু এগুলো এবং বিভিন্ন জাতের মাছের রেণু ধরা পড়ে, আর এই রেণুগুলো বিক্রি করে চলে এই জনপদের মানুষদের জীবন সংসার। আসলে কতটা কষ্টের মধ্য দিয়ে তারা তাদের জীবন কাটিয়ে দেয়। যে 100 পিস রেণুর মূল্য মাত্র 65 টাকা, যেটা ধরতে 100 পিস রেণু ধরতে মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টার উপরে সময় লাগে। তোমরা কি এখন পর্যন্ত ধরছো 200? আজকে কত পিস ধরছো? ধরতে পারছিল আজকে হয়তোবা সেভাবে ধরতে পারিনি, কারণ রেণুগুলা ভাটার সময় সবচেয়ে বেশি পাওয়া যায়। এখন সেভাবে ভাটা নেই, আর সেজন্য রেণু বেশি একটা ধরা পড়ে। দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় খেয়াঘাট সাতক্ষীরার নীলডুমুরিয়া খেয়াঘাট, অনেকে নীলডুমুর খেয়াঘাট বলেও আখ্যায়িত করে। শ্যামনগর অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ পারাপার ঘাট। এটি বহু বছর ধরে স্থানীয় মানুষদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন, মাছ ও চিংড়ি ব্যবসা, সেই সাথে সুন্দরবন সংলগ্ন এলাকার যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সাতক্ষীরা জেলার বিস্তৃত নদী ও খালভিত্তিক যোগাযোগ ব্যবস্থার অন্যতম মাধ্যম হিসেবে এই খেয়াঘাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এটি হলো চিংড়ি মাছ ধরার একটি ফাঁদ, বা অনেকে গ্রামীণ ভাষায় ভাইরও বলে থাকে। এটির মাধ্যমে গলদা, বাগদা চিংড়িগুলো ধরা হয় নদী থেকে। রৌদ্রোজ্জ্বল আকাশ হঠাৎ করেই পরিবর্তন হয়ে ঘন কালো মেঘে ছেয়ে গেল। এখন বর্ষাকাল। উপকূলীয় এ অঞ্চলের মানুষের জীবন হলো লবণ জলের জীবন। এখানকার মানুষের প্রধান পেশা গলদা কিংবা বাগদা চিংড়ির রেণু সংগ্রহ করা। শিশু হতে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত নারী কিংবা পুরুষ সকলেই এই রেণু সংগ্রহের কাজে সকাল সন্ধ্যা নিয়োজিত থাকে। এই রেণু সংগ্রহের অর্থ থেকেই চলে তাদের পরিবারের অর্থনৈতিক কাঠামো। লবণ জলের এই জীবন কতটা অসহায়, সেই সাথে কতটা প্রতিকূলতার মধ্য দিয়ে তাদের জীবন চালাতে হয়, সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায়। খলপেটুয়া এই নদী হলো জোয়ার ভাটা নদী। দিনে দুবার জোয়ার আসে, সকালে এবং সন্ধ্যায়। ভোরের প্রথম আলো ফুটতেই জেগে ওঠে সুন্দরবনের উপকূল। নদীর বুক জুড়ে তখন নেমে আসে নতুন দিনের ব্যস্ততা। লবণ জলের এই জীবনের সাথে মিলিয়ে নিয়েছে নিজেদের জীবন। ছোট্ট বয়সে যে বয়সে খেলা করার কথা, সে বয়সে নেমে পড়েছে গহীন সমুদ্রে। সুন্দরবন উপকূলীয় জীবন, এক কথায় ডাঙায় ভাগ আর জলে কুমির। এই দুয়ে মিলে যে জীবন, সে জীবন বড্ড অসহায়, সে জীবন বড্ড কষ্টের। দেখি ঢালো তো বাবা, কতগুলা ধরছ? কর সমস্যা নেই। তোমার নাম কি বাবু? নাম কি তোমার? লজ্জা পাও? আচ্ছা থাক, বলতে হবে না।
তোমার কি হয়? ও কি হয় তোমার? তোমার ভাই, ছোট ভাই। তুমিও ধরো, তুমিও ধরো। ওর নাম রাহিম। ছোট থেকেই হাল ধরার চেষ্টা করছে পরিবারের, কারণ পরিবারের আয়ের একমাত্র উৎস হলো বাগদা কিংবা গলদা চিংড়ির পোনা সংগ্রহ করা। সেজন্যই সকাল সকাল বেরিয়ে পড়েছে পোনা সংগ্রহ করার কাজে। মাত্র 100 পিস পোনার দাম 60 কিংবা 65 টাকা। তাহলে ভেবে দেখুন একটি পরিবারের জন্য কতটা কষ্টের মধ্য দিয়ে চলতে হয়। আছে, এটাতে পোনা আছে। নিজের কর্মটা কত যত্ন করে আয়ত্ত করেছে। ছোট্ট এ বয়সে নদী থেকে ধরেছে পোনা, এখন সেগুলোকে খুঁজে খুঁজে বের করছে। এভাবেই আরেকটি পাতিলে রাখবে, তারপর দিন শেষে বিক্রি হবে মহাজনের কাছে। সারা বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট এই সুন্দরবন। রূপ ও বৈচিত্র্যে ভরপুর, ঠিক তেমনই ভয় ও আতঙ্কেও ভরপুর এই সুন্দরবনের রূপ ও বৈচিত্র্য। বাগদার পোনা পাওয়া যায়, তারপরে গলদা চিংড়ি মাছের পোনা পাওয়া যায়। এমনি কি পোনা বিক্রি করেন? হ্যাঁ, এগুলো আমরা বিক্রি করি, আমাদের দিন চলে। আপনাদের আয় রোজগার তাহলে এই মাছ ধরা। হ্যাঁ, আমাদের আয় আপনারা তো পাশাপাশি খাওয়ার জন্য মাছও ধরেন। না, খাবার মাছ ভবিষ্যৎ যদি ভেটকি হয় তাহলে দেখা একটু বড় আকারের একটা ভেটকি মাছ। আচ্ছা আচ্ছা। বাগদার পোনা কত করে পিস? আপনার 6 বিক্রি, 6 বিক্রি। 100 কত? এখন দাম এখন 65 টাকা। 65 টাকা। কিন্তু তো খুব বেশি টাকা হয় না। নারী কিংবা পুরুষ সকলেই নেমে পড়েছে পোনা সংগ্রহের কাজে, কারণ এই পোনা সংগ্রহের উপার্জিত অর্থ থেকেই চলে তাদের সংসার। এখানকার মানুষ কতটা অসহায়ত্বের মধ্য দিয়ে জীবন চালায় সেটা কেবলমাত্র তাদের কাছে গেলেই বোঝা যায়, কারণ এখানকার পানি পুরোদমই লবণাক্ত, সেই সাথে টিউবওয়েলের পানিও লবণাক্ত। তার জন্য বর্ষার সময় বৃষ্টির পানি ড্রামে ভরে রেখে দেয় সারা বছর চালানোর জন্য, আর যদি পানির সংকট হয় সেজন্য পানি কিনে খেতে হয়। আমরা স্থানীয়দের মুখে যতটুকু জানতে পেরেছি, এখানে শিক্ষার হার খুবই কম অন্যান্য জায়গার চেয়ে, কারণ এখানকার মানুষ শত প্রতিকূলতার মধ্য দিয়ে তারা জীবন চালায়। এখন চলছে পুরোদমে জোয়ার, আর এই জোয়ারের সময় একদম কানায় কানায় পানিতে পরিপূর্ণ থাকে, কিন্তু ঠিক 2-4 ঘন্টা পরেই নেমে আসবে ভাটা। সে সময় 20 কিংবা 25 ফিট পানি কমে যাবে। খলপেটুয়া নদী তীরবর্তী নীলডুমুর খেয়াঘাট। সত্যি নামের সাথে এই জায়গার রূপ ও বৈচিত্র্যের অনেকটাই মিল রয়েছে। কেউ বা ছুটে চলছে বসত ভিটায় যাওয়ার জন্য, আবার কেউ বা এগিয়ে যাচ্ছে সুন্দরবনের দিকে, কারণ এখন পুরোদমে বর্ষার সময় মাছ ধরার কাজে অনেকে নিয়োজিত। এটা বাঁধতেছেন কি জন্য, যাতে ছুটে না যায় নাকি বাতাসের বেশি কারণে? এই জন্য সবগুলো একসাথে বাইরে রাখতেছেন। যে বিদ্যুৎ চমকে। সুন্দরবন তীরবর্তী উপকূলে জীবন মানেই নদী। নদী তাদের পথ আর নদী জীবিকা, আবার নদী তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাতক্ষীরা, খুলনা ও বাগেরহাট উপকূলীয় অঞ্চলে অনেক পরিবার আজও জীবিকা নির্ভর করে গলদা ও বাগদা চিংড়ির রেণু বা পোনা সংগ্রহের উপর। কুমোর পানি কিংবা বুক সমান পানিতে ঘন্টার পর ঘন্টা জাল টেনে তারা খুঁজে বেড়ায় ক্ষুদ্র এই চিংড়ির বাচ্চাগুলো।
দিনের শেষে যতটুকু সংগ্রহ হয় সেটা বিক্রি করেই চলে তাদের জীবন সংসার। হাড়ি খোলার সময় ঝামেলা হলো চাকায় বাঁধবেন তো চাকার তো ওনার সাইজ টাকা কেমন হয়ে যায়, কতটুকু 1 ইঞ্চি পরিমাণ নাকি? বাগদা হ্যাঁ হ্যাঁ, বাগদা কি 1 ইঞ্চি মতো। আর কি কি পোনা এখানে পাওয়া যায়? এই ড্রামের কাছে স্যার রেনু রেনু পায়রা মাছ, পায়রা মাছ, মেটকির বাসা, পাইশের বাসা, এগুলো আসলে কখনো নামই শুনিনি, কারণ এগুলো হচ্ছে লুকিয়ে পরবর্তীতে ঘেরে ছাড়া হয়। হ্যাঁ এগুলো সব ওই আসে, ওদের একটা সিজন আছে, সিজন মুখে ওইগুলো দেখা যায় দিলে এগুলো ওই যে এইভাবে মারে, এই যে লোকগুলো যেভাবে এভাবে মেরে মেরে এখানে বিক্রি হয়, আর এখান থেকে বাইরে চলে যায়। না না মানে যারা ওই যে ঘেরের মাঝে আপনার চাষ করে বড় করে আর কি। এই পোনাটার চাহিদা অনেক। হ্যাঁ এই বাগদার পোনাটা বেশি চাই। এই বাগদার পোনাটা আসলে শুনছিলাম যে শতে বিক্রি হয়। 100 পোনা কত? হাজারে বিক্রি হয়, 1000 মাছ এখন মাসে 30 টাকা, 1930 টাকা। 30 টাকা। আর যারা ধরতেছে তারা আসলে দিনে কেমন মাছ ধরতে পারে? গুণের সময় বেশি পড়ে আর ভাটিকার সময় একটু কম পড়ে। তারপরে কি 1000 ধরতে পারে? না এত এরা পারে না। এইগুলো একটা তো পারে না, যারা মাছ কিনে জাল দিয়ে নেট ধরে ওরা হচ্ছে বেশি পায়। আচ্ছা, তারপরেও তো এই যে ছোট বাচ্চারা মহিলারা ধরতেছে, মূলত তো জীবিকার তাগিদ। এখানকার মানুষের মূল জীবিকাটাই হচ্ছে এই মৎস্য আহরণ। নদীর সাথে জড়িত এরা বেশি, নদীর জঙ্গলের সাথে। পেছনে যে নদীটা, এই নদীর নামটা কি? কপোতাক্ষ। একটু পরে ওরা ওষুধ দেবে। এভাবেই মাছের পোনা অর্থাৎ গলদা চিংড়ির পোনা ধরে, আর সেটা থেকে বিক্রির মাধ্যমে যে অর্থ আসে সেই অর্থ দিয়েই চলে তাদের সংসার। এই জনপদের প্রায় 95% পরিবার এই মাছের রেণু বা পোনার শিকারের মধ্য দিয়ে তারা তাদের জীবনের চাহিদা পূরণ করে থাকে। দেখা উঠছে কিনা, উঠছে কিনা দু একটা দেখা যাবে? তাই ও মানে পোনা অনেক ছোট থাকে, পোনা অনেক আছে তো এটার মধ্যে। তিনটে পোনা তো মাত্র দেখলাম, একটা আছে, ফেলে দিছ, আবার তুলো। ওইটাই পোকা। এই যে একটা আছে, এই যে এখানে একটা আছে, এই যে নিচে, দেখছো? দেখো নি? এই যে ছোট, এটা না? হ্যাঁ, এটাই তো গলদার বাচ্চা। রাখবো না, ধরো। আসলে একটা চিংড়ির পোনার সাইজ কতটা ছোট, যেটা মানে সাধারণ চোখে দেখা কিংবা চেনা একটু মুশকিল। আর এই পোনা সংগ্রহ করেই চলছে এই উপকূলীয় অঞ্চলের মানুষদের সংসার। এটি হচ্ছে খেয়াঘাট তীরবর্তী অন্য আরেকটি ঘাট। নদীতে অথই জল, কারণ এখন জোয়ারের সময়। সুন্দরবন তীরবর্তী গ্রামীণ মেঠোপথ ধরে ঘাটের দিকে এগিয়ে যেতে না যেতেই চোখের সামনে পড়ে গেল এক ব্যতিক্রমী চিত্র। ৮০ কিংবা ৯০-এর দশকের সেই চিরচেনা স্মৃতি বিজড়িত বাইশা নৌকা। আসলে উপকূলীয় এই অঞ্চলেও মানুষের মধ্যে ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা রয়েছে, এটি তার এক উৎকৃষ্ট প্রমাণ। এই ঘাট থেকেই মূলত টহল পুলিশ কিংবা বন বিভাগের ঊর্ধ্বতন দায়িত্বরত কর্তৃপক্ষ যারা রয়েছে তারা ছুটে যায়
বনে যাওয়ার জন্য, অর্থাৎ সুন্দরবনে যাওয়ার জন্য। সামনে যে অঞ্চলটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সুন্দরবন। ধন্যবাদ সকলকে পাশে থাকার জন্য। আবার দেখা হবে নতুন কোনো প্রামাণ্যচিত্রে, নতুন কোনো স্থানে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।